নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডের 1 বছর, প্রতিবাদে আবার রাত দখলের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। নির্যাতিতার বাবা মায়ের নবান্ন অভিযানে পুলিশের পদক্ষেপের সায় হাইকোর্টের। বাণিজ্য নিয়ে আর ভারতের সঙ্গে আলোচনা নয়, সাফ মন্তব্য ট্রাম্পের। শুল্ক নিয়ে সমস্যার সমাধান না হলে আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করছে অ্যামাজন। একই পথে হাঁটতে পারে বেশ কিছু সংস্থা। ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক চাপানোর পর থেকে এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। ইউনুসের চিঠিতে জাতীয় সংসদে ভোটের প্রস্তুতি শুরু করল বাংলাদেশের নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরে ভোটের দিন ঘোষণা করা হতে পারে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই সরব বিরোধী দলগুলি। বিরোধীদের বিক্ষোভের জেরে বারবার মুলতবি হয়েছে সংসদের অধিবেশন। এই পরিস্থিতিতে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে এবার ভোট চুরির অভিযোগ তুলে সরব হল তৃণমূল। শুক্রবার সংসদ চত্বরে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদেরা। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নির্বাচন কমিশন ছি ছি বলে স্লোগান দিতে দেখা যায় তৃণমূল সাংসদদের। তাদের হাতে ছিল গেরুয়া রঙের পোস্টার, যাতে বাংলায় লেখা ভোট চুরি। অভিষেকের হাতে ধরা একটি ব্যানারে বাংলাতেই লেখা ছিল চুপি চুপি ভোট চুরি, সঙ্গে ইংরেজিতে লেখা সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেগুলি ইংরেজি আধ্যাক্ষর যোগ করলেও এসআইআর হয়। বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের কারচুপির উদাহরণ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। তিনি বলেন, বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভায় ভয়ঙ্কর ভোট চুরি হয়েছে। সেখানে 1 লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে। তিনি জানান, বেঙ্গালুরুর ওই লোকসভা কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল 6,26,000 ভোট, বিজেপি পেয়েছিল 6,58,000 ভোট। হারজিতের ব্যবধান ছিল 32,000-এর সামান্য বেশি। আর শুধু মহাদেবপুরা বিধানসভা আসনে 2 দলের তফাৎ ছিল 1,14,000-এর বেশি ভোট। নানা উপায়ে ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছিল বলে দাবি করেন তিনি। সন্ধ্যায় নয়াদিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকেও ওই কমিশনের বিরুদ্ধে ওই তথ্য প্রমাণ তুলে ধরেন রাহুল। বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেকও। তৃণমূল অবশ্য শুক্রবার কমিশনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছিল। প্রতিবেশী রাজ্য বিহারে এসআইআর এর ভিত্তিতে তৈরি তালিকার খসড়া শুক্রবারই প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাতে 65 লক্ষেরও বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিজেপির দাবি, তালিকা থেকে নিষ্কাশিতেরা ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারী। এছাড়া মৃত, স্থানান্তরিত, একাধিক স্থানে ভোটার হিসেবে নিবন্ধিতদের নামও বাদ পড়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে যে সারা দেশেই এই এসআইআর হবে। পশ্চিমবঙ্গে তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের অবশ্য বক্তব্য, ভোটার তালিকায় এই সংশোধনের ফলে লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার হারাবেন। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠবে। ইতিমধ্যেই এই নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। পাশাপাশি বাদল অধিবেশনে বিরোধী দলগুলিকে একজোট হয়ে এসআইআর এর বিরোধিতা করতেও দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, এসআইআর এর পাশাপাশি ভোট চুরির অভিযোগকে সামনে রেখেও কমিশন ও বিজেপিকে নিশানা করতে চলেছে ঐক্যবদ্ধ বিরোধী শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকরে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার বছর পার। 1 বছর পরও বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনার দিন কি ঘটেছিল, আসল সত্য কি, তা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে জনমানুষের। 9 আগস্ট 2024, কলকাতার অন্যতম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল আরজিকরের 4র্থ তলায় সেমিনার হলে ক্ষত বিক্ষত অবস্থায় পড়েছিল এক তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত দেহ। ঘটনার পর সেই দিন হাসপাতালের তরফে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে 3 বার ফোনে 3 রকম কথা বলা হয়েছিল বলে দাবি করা হয়। পরে সেই অডিও ভাইরাল হয়, যার সত্যতা যাচাই করা হয়নি। সেখানে আত্মহত্যার প্রসঙ্গও শোনা যায়। এমনকি পরিবারকে প্রথম দেহ দেখতে না দিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। দ্বিতীয়বার ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি বডি রিলিজ করা হয়। সৎকারও হয়ে যায় দ্রুতই। এই ঘটনার শুরুতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে কলকাতা পুলিশ। জানিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাদের। কিন্তু প্রথম থেকে পরিবারের দাবি ছিল এটা পরিকল্পিত ধর্ষণ ও খুন। তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। ডাক্তার থেকে আইনজীবী, সাধারণ মানুষ থেকে টলিপাড়া, এমনকি কোনো মানুষ নেই যারা প্রতিবাদ করেননি। মোমবাতি মিছিল থেকে অনশন, কলকাতা সহ সারা দেশ দেখেছিল অভূতপূর্ব সেই আন্দোলন।
ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে টানা কর্মবিরতি পালন করেছিলেন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। সেই ঘটনার বছর পার, ফের আন্দোলনের ডাক নাগরিক সমাজের। 9 অগস্ট নবান্ন অভিযানের পাশাপাশি 14 অগস্ট আবারও রাতজাগো কর্মসূচি ঘোষণা হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে 8 অগস্ট রাত 9টা থেকে 9 অগস্ট সকাল 9টা পর্যন্ত মশাল মিছিল, প্রতিবাদী সমাবেশ সহ এক গুচ্ছ কর্মসূচি নেওয়া হয়। চিকিৎসক ছাত্রী ধর্ষণের খুনের ঘটনা তদন্তে নেমে প্রাথমিক সাসপেক্ট সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ঘটনায় জড়িত থাকার সন্দেহে কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়। পুলিশি ভুল তদন্তের অভিযোগে গ্রেফতার হন টালা থানার ওসি। পরে মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। গত বছরের 11 নভেম্বর চার্জশিটে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী হিসেবে চিহ্নিত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই ভিত্তিতে চলতি বছরের 20 জানুয়ারিতে সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। সঞ্জয়ের ফাঁসির দাবিতে এবং অন্য অভিযুক্তদের চিহ্নিত করার দাবিতে নির্যাতিতার পরিবার যেমন শীর্ষ আদালতে গিয়েছে, তেমনি সম্প্রতি নিজেকে নির্দোষ দাবি করে বেকসুর খালাসের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়। সিবিআই এর তরফেও সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে আবেদন জানানো হয়। সবকটি মামলার শুনানি রয়েছে একই সঙ্গে সেপ্টেম্বরে। সম্প্রতি দিল্লিতে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করেন নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর মা এবং বাবা। তাদের দাবি, কলকাতা পুলিশের ধাঁচেই আসল অপরাধীদের আড়াল করছে সিবিআই। তাদের মতে এটা শুধুই সঞ্জয়ের কাজ নয়, এত বড় মেডিকেল কলেজে একজন লোক ঢুকে ধর্ষণ করে খুন করে বেরিয়ে গেল, কেউ কিছুই জানল না। সব মিলিয়ে 1 বছর পরেও বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনার দিন কি ঘটেছিল, এর আসল সত্য কি, তা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে জনমানসেও। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী শনিবার 9 আগস্ট আরজি কর খুন ও ধর্ষণ কাণ্ডের 1 বছর। প্রতিবাদে শুক্রবার রাত দখলের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের। শনিবার নবান্ন অভিযানের ডাক নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মায়ের। তবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় পুলিশি পদক্ষেপেই সায় কলকাতা হাইকোর্টের। আরজি কর ইস্যুতে আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের পরিবার, যাকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এবার সেই মামলায় পুলিশি পদক্ষেপে সায় দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সেই মামলার শুনানির পর বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চের নির্দেশ, শান্তিপূর্ণ প্রতিবাদ ও ধর্ণা কর্মসূচি সাংবিধানিক অধিকার। তারা অভিযান করতে পারলেও যেহেতু পুলিশ আগে নিষেধাজ্ঞা জারি করেছে, তাই অভিযান আটকাতে তারা পদক্ষেপ করতে পারবে। পাশাপাশি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি আদালতের পরামর্শ, কোনো সরকারি সম্পত্তি বা পুলিশ আধিকারিকদের কোনো ক্ষতি সাধন না করে কর্মসূচি করাই বাঞ্ছনীয়। উল্লেখ্য, আগামী 9 তারিখ আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার 1 বছর। সেই ঘটনার প্রতিবাদে 8 তারিখ শুক্রবার রাত থেকে শহর জুড়ে রাত দখল কর্মসূচির ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। এদিকে এই ঘটনার সঠিক তদন্তের দাবিতে ফের সরব হয়েছেন নির্যাতিতার বাবা মা। প্রসঙ্গত, আগামী 9 আগস্ট নবান্ন অভিযানে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কায় জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আগে এই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন ব্যবসায়ীরা। সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এখনও বিচারাধীন। মামলাকারীদের বক্তব্য, নবান্ন অভিযান হলে যারা রাস্তায় বের হন তাদের সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয়, ভোগান্তিতে পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষকে। হাই নিউজ নেটওয়ার্ক। ব্যক্তিগতভাবে রাহুল গান্ধী ফোন করে তার গৃহপ্রবেশ ও বৈঠকে আমন্ত্রণ করেছেন বলেই এসেছে। লোকসভার বিরোধী দলনেতার নৈশভোজ বৈঠকে যোগ দেওয়া নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে এমনই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতাদের উপস্থিতিতে বিজেপি এবং নির্বাচন কমিশনের ভোট চুরি নিয়ে শরিকদের সতর্ক করেন রাহুল। কমিশন এবং বিজেপি যৌথভাবে গণতন্ত্রের ওপর কিভাবে আঘাত আনছে সেটার প্রমাণও তুলে ধরেন তিনি। বাংলা ভাষার অপমান ও রাজ্যে নির্বাচন কমিশনের গেরুয়া শিবিরের হয়ে কাজ করার ইস্যুতে তৃণমূল যে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নেমেছে তা এদিন দিল্লি ও কলকাতায় স্পষ্ট করেছেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক ব্যর্থতার নজির তুলে ধরে মোদির বন্ধু ট্রাম্প এর ভারতীয় পণ্যে 50% শুল্ক বৃদ্ধির জেরে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিষেক।
কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে রাহুলের বাড়ি যাওয়ার আগে রাজধানীতে তৃণমূলের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডায়মন্ড হারবারের সাংসদ স্পষ্ট জানান, আমাদের কাছে বাংলায় প্রায়োরিটি। সেখানে আমাদের পাশে কেউ থাকলে আমরাও তাদের সঙ্গে দুপা চলতে পারি। কংগ্রেস তো আজ বাংলার ইস্যুতে আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা তো ভালো বিষয়। বিরোধীদের জোট ইন্ডিয়ার বৈঠকে অংশগ্রহণ নিয়েও এদিন সাংবাদিকদের কাছে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেন অভিষেক। বলেন, আমরা তো ইন্ডিয়া জোটের বৈঠকে কোনো দিন না যাওয়া করিনি, মমতাদি নিজে গিয়েছেন। 2025 সালের সংসদীয় নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে তৃণমূলের আসন রফা না হওয়া নিয়েও এদিন দলের তরফে ব্যাখ্যা দিয়েছেন লোকসভার নেতা। বলেছেন, ইন্ডিয়ার বৈঠকে আমরা আসন ভাগাভাগির কথা বলেছিলাম, ওরাই দেরি করে কিছু না জানানোয় আমরা একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তৃণমূল যে ইন্ডিয়া জোটের ঐক্যের পক্ষেই সেটা আরও একবার স্পষ্ট করে দিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, ওরা দুপা হাঁটলে তৃণমূল 4 পা হাঁটবে। ওই বৈঠকে যেভাবে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী অভিষেক এবং ডেরেক ওব্রায়েনকে অভ্যর্থনা জানিয়েছেন সেটাও তাৎপর্যপূর্ণ। অভিষেক ছাড়াও ইন্ডিয়া জোটের ওই বৈঠকে অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, এম.এ. বেবি, কমল হাসান সহ জোটের অন্যান্য নেতারাও ছিলেন। ওই বৈঠকে কংগ্রেস নেতৃত্ব বিহারের এসআইআর, মোদির বিদেশ নীতির ব্যর্থতা এবং নির্বাচন কমিশনের ভোট চুরি নিয়ে নরেন্দ্র মোদীকে কোণঠাসা করার ক্ষেত্রে শরিকদের সহযোগিতা চেয়েছেন। শুধু তাই নয়, আগামী 24শে আগস্ট বিহারে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের যৌথ জনসভায় ইন্ডিয়া জোটের সব শরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। হাই নিউজ নেটওয়ার্ক। আর্থিক সংকট পরিবারে, সেই কারণে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে ভর্তি। রাজারহাট নারায়ণপুরের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। দেনার দায়ে জেরবার, আর্থিক অনটনে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত একই পরিবারের 3 জনের। সম্ভবত ঘুমের ওষুধ খেয়ে একই পরিবারে 3 জন আত্মহত্যার পরিকল্পনা করেন। 2 জনের মৃত্যু হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, রাজারহাটের নারায়ণপুর দেবী পার্ক এলাকার বাসিন্দা সঞ্জয় দে স্ত্রী এবং শাশুড়ির সঙ্গেই থাকতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভালোই আয় ছিল তার, তবে সম্প্রতি আর্থিক সংকটে ভুগছিলেন। তার ফলে বাজারে নাকি প্রচুর পরিমাণ ধার দেনা হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে নিজের বাড়ি গাড়ি বিক্রি করে দিয়েছিলেন। বর্তমানে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে ভাড়া বাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার সকাল থেকে তাদের কারোর দেখা পাওয়া যায়নি। পরে সন্ধ্যাবেলায় বাড়ির দরজায় ডাকাডাকি শুরু করেন প্রতিবেশীরা। তাদের সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ভিতর থেকে বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘরে ঢুকে পুলিশ দেখতে পায় সঞ্জয় দে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়েছে। সঞ্জয় বাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি 2 জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল তাদের। 2 জনের মৃত্যু হলেও সঞ্জয় বাবু প্রাণে বেঁচে যান। আর এই ঘটনায় একাধিক প্রশ্নের জট। কী কারণে বাজারে এত টাকা ধার হয়ে গেল তার? কাদের থেকেই বা টাকা ধার নিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আপাতত প্রতিবেশী এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারীরা। বলে রাখা ভালো, এই ঘটনা যেন আরও একবার ট্যাংরা কাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে। সেখানেও 2 ভাই তাদের স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মহত্যার পরিকল্পনা করে। পরিবারের এক কন্যা সন্তান সহ 2 মহিলার মৃত্যু হয়। পরিবারের একমাত্র পুত্র সন্তান সহ 2 ভাই অবশ্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।